রাসেল ভাইপার বেলা সাপ একটা বেলা বাড়ি ঘরে উঠা ধরছে। আর আপনার লেগে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা, যার এক ছোবলেই প্রাণ যেতে পারে যে কারো। এতে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। এরই মধ্যে দেশের 28টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব, যা আরো বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন এসআই রাজ। প্রিয় দেশবাসী, লেন্দুব হাসিনা তার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতন দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান, গৌরব, ইমেজ ধূলিসাৎ করে দিয়েছে। তোমাদেরকে বলে যেতে চাই, গাজীপুরের যে ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এই যে কিছুদিন আগে, সেই সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফ সাহেব মারা গিয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা গিয়ে তার কবরস্থানে বসে আছে মৃত্যুর দিনে, অথচ একটা আওয়ামী লীগের নেতাও কবরের পাশে যায় নাই। হায় হায়, অবশেষে রাসেল ভাইপার সাপকে নিয়ে ব্যারিস্টার সুমন সতর্ক বার্তা দিলেন। এই রাসেল ভাইপার সাপকে নিয়ে ব্যারিস্টার সুমন কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিলেন, যা আপনাদেরকে সাবধান করে দেবে। এইদিকে আবার বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা মেরে নিয়ে গেছেন বেনজির, তাকে নিয়ে এবার কথা বললেন তারেক রহমান। শুধু তাই না, এইদিকে আবার রফিকুল ইসলাম মাদানি আওয়ামী লীগের কিছু নেতাদেরকে এমন কিছু কথা বললেন, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন সর্বপ্রথম আমরা দেখব কে এই রাসেল ভাইপার এবং কোথায় থেকে উৎপন্ন হলো। তারপরে আমরা দেখব এই রাসেল ভাইপারকে নিয়ে ব্যারিস্টার সুমন কি সতর্কবার্তা দিলেন। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। সাপটিকে আতঙ্ক হিসেবে না দেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন্যপ্রাণী অধিদপ্তর। একসময় এই সাপ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বেশি দেখা গেলেও বর্তমানে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এর উপদ্রব। উপকূলীয় জেলা পটুয়াখালী ও দ্বীপ জেলা ভোলাতেও এর দেখা মিলেছে। গেল 2 সপ্তাহে এ সাপের কামড়ে মারাও গেছেন কয়েকজন। পৃথিবীতে বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপারের অবস্থান 5 নম্বরে হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথমে। এরা আক্রমণের ক্ষেত্রে এতই ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ের সম্পূর্ণ প্রতিক্রিয়া সম্পন্ন করতে পারে। এই বিষধর সাপটি এতই বিপজ্জনক যে নিজে থেকে ছুটে এসে আক্রমণ করে মানুষকে। বিষ প্রয়োগে সময় নেয় মাত্র 1 সেকেন্ডেরও কম। সাপটির বিষক্রিয়ায় রক্ত জমা বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর মৃত্যু হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জানা গেছে এখন পর্যন্ত 28টি জেলায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে। জেলাগুলো হলো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রাম। এদিকে রাসেলস ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। রাসেলস ভাইপার আতঙ্ক ও ভয়াবহতা থেকে পরিত্রাণের লক্ষ্যে এই ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভায় এই ঘোষণা দেন তিনি। শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ বলেন, ফরিদপুর কোতোয়ালি এলাকায় কেউ যদি ব্রাসেলস ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া। এতক্ষণ আপনারা দেখলেন কে এই রাসেল ভাইপার সাপ এবং কোথায় থেকে বাংলাদেশে উৎপন্ন হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যার জন্য ব্যারিস্টার সুমন রাসেল ভাইপার সাপকে নিয়ে কি সতর্ক বার্তা দিলেন সেই ভিডিওটি শেষের দিকে রাখা আছে। চলুন তার আগে দেখে আসি বাংলাদেশ থেকে কয়েকশো কোটি টাকা মেরে নিয়ে গেছেন বেনজির, তাকে নিয়ে কি বললেন তারেক রহমান। প্রিয় দেশবাসী, লেন্দু হাসিনা তার তাবেদার সরকারকে টিকিয়ে রাখতে আজিজ আর বেনজিরের মতন দুর্নীতিবাজদের ব্যবহার করে দেশে বিদেশে বিশেষায়িত বাহিনীগুলোর সম্মান, গৌরব, ইমেজ ধূলিসাৎ করে দিয়েছে। ভিন্ন রাজনৈতিক দল এবং মত দমনে স্বৈরাচারী হাসিনা যেভাবে র্যাবকে ব্যবহার করেছে, দেশ এবং জনগণের স্বার্থে এই খুনি বাহিনীতে এই মুহূর্তে আর কোনো সেনা কর্মকর্তা এবং সদস্যদের পোস্টিং দেওয়া উচিত নয়, বরং বন্ধ করা উচিত অবিলম্বে তাদের পোস্টিং র্যাবে। হাসিনার অবৈধ ক্ষমতা আর ভোট ডাকাতি নিরাপদ করা সেনাবাহিনীর কাজ হতে পারে না, সেনাবাহিনীর কাজ নয় এটি, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ রাখাই সেনাবাহিনীর প্রধান কাজ। স্বাধীনতা বিরোধী তৎপরতা চললেও সীমান্ত জুড়ে এখনো কেন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না, আজ দেশের মানুষের কাছে এটি একটি প্রশ্ন। প্রিয় ভাই বোনেরা, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে সেনাবাহিনী, পুলিশ, জনপ্রশাসন এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোভী দুর্নীতিবাজদের নিয়ে ভোট ডাকাত শেখ হাসিনা একটি মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছে। এই মাফিয়া চক্র প্রতিবার তাদের প্রধান পৃষ্ঠপোষক হাসিনাকে ভোট ডাকাতি করে ক্ষমতা নবায়ন করতে সহযোগিতা করে। অপরদিকে ভোট ডাকাত হাসিনা মাফিয়া চক্রকে অবাধ দুর্নীতি আর লুটপাটের সুযোগ করে দিয়েছে। এটি জনগণের কাছে স্পষ্ট। খনি দুর্নীতিবাজ আজিজ, আনার, বেনজির চক্র শেখ হাসিনা মাফিয়া চক্রেরই প্রোডাক্ট। এরাই শেখ হাসিনা মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। এরাই শেখ হাসিনার মাফিয়া সরকারের প্রতিচ্ছবি। চিহ্নিত ভোট ডাকাত শেখ হাসিনাই বেনজিরদের সকল অবৈধ ক্ষমতার উৎস। দেশে গুম, খুন, অপহরণ, ভোট ডাকাতি সহ যাবতীয় অপকর্মের জন্য বেনজির ছিল খুনি হাসিনার অন্যতম বিশ্বস্ত প্রধান হাতিয়ার। শেখ হাসিনা নিজেই আজিজ, বেনজির সহ এই মাফিয়া সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক। প্রিয় ভাই বোনেরা, দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের শীর্ষ পদই আজিজ কিংবা বেনজিরের মতন দুর্নীতিবাজদের বসিয়ে ভোট ডাকাত হাসিনা প্রতিবারই তার বিনা ভোটের সরকারের মেয়াদ নবায়ন করে চলেছে। বেনজিরের নজিরবিহীন রিপোর্ট যেভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তদন্ত করলে দেখা যাবে সাবেক প্রধান বিচারপতি, দুদকের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কিংবা অনেক বর্তমান শীর্ষ কর্মকর্তার পাহাড় সম দুর্নীতির তথ্য একইভাবে বেরিয়ে আসবে। কারণ হাসিনা নিজেই দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখতে দুর্নীতি হাসিনার মূল নীতি। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদেরকে বেনজির, আজিজের মতন অবাধ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের সুযোগ না দিলে তারা কেউই হাসিনার ভোট ডাকাতিতে সহযোগিতা করবে না। দুর্নীতিবাজ হাসিনা এটি ভালো করেই জানে এবং তাই হাসিনার শাসনকালে এ পর্যন্ত যতগুলো চাঞ্চল্যকর দুর্নীতি কিংবা ব্যাংক লুটের ঘটনা প্রকাশিত হয়েছে, খেয়াল করে দেখবেন প্রতিটি ঘটনায় মহাচোরদের সঙ্গে শেখ হাসিনার সখ্যতা প্রমাণিত হয়েছে বা প্রমাণিত। প্রিয় দেশবাসী, একটি জাতীয় দৈনিকের একজন প্রবীণ সম্পাদক বলেছেন তারা বেনজিরের অপকর্ম সম্পর্কে জানতেন কিন্তু কিছু লেখার সাহস করেননি।
এ প্রসঙ্গে বলতে চাই, যদি আমরা পরিবর্তন চাই, যদি আমরা আনার বেনজির আজিজের মতন দুর্নীতিবাজ এবং মাফিয়া মুক্ত শাসন প্রশাসন দেখতে চাই, যদি আমরা আমাদের তরুণ যুবকদের ভূমধ্য সাগরে ডুবে মরা থেকে বাঁচাতে চাই, যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই, তাহলে গণতন্ত্রের পক্ষের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, অপহরণের শিকার হয়েছে, কিংবা মিথ্যে মামলা, গায়েবী মামলায় সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই মাসের পর মাস ঘর ছাড়া। তারপরেও কি বিএনপি রাজপথ ছেড়েছে? ছাড়েনি। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো কি রাজপথ ছেড়েছে? ছাড়েনি। প্রিয় দেশবাসী, দেশকে মাফিয়াতন্ত্রের কবল থেকে মুক্ত করার দায়িত্ব বিএনপি কিংবা একক কোনো রাজনৈতিক দলের নয়। মাফিয়া চক্রের কবল থেকে দেশকে পুনরুদ্ধার করতে হলে ভয়কে জয় করে প্রতিটি শ্রেণী পেশার মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। যিনি যা জানেন সাহসের সঙ্গে প্রকাশ করতে হবে। স্বৈরাচারী হাসিনার পৃষ্ঠপোষকতায় সৃষ্টি আওয়ামী লীগের আরো 4 ডামি এমপির সিন্ডিকেট মালয়েশিয়ায় পাঠানোর নাম করে জনগণের পকেট থেকে 20,000 কোটি টাকা লুটে নিয়ে 17,000 মানুষকে নিঃস্ব করে ফেলেছে। এই মানুষগুলো মালয়েশিয়ায় যেতে পারেননি, বরং উল্টো মালয়েশিয়া থেকে আরো 61,000 বাংলাদেশি ফিরে আসতে বাধ্য হয়েছেন। লুটেরা সিন্ডিকেটের প্রধান পৃষ্ঠপোষক এই হাসিনা নাকি বাংলাদেশকে সিঙ্গাপুরের মতন উন্নত করে ফেলেছে? তাহলে প্রিয় দেশবাসী, প্রশ্ন, মালয়েশিয়া যাওয়ার জন্য হাজার হাজার মানুষ কেন জায়গা, জমি কিংবা সর্বস্ব সম্বল বিক্রি করে এখন সর্বহারা? কেন বিদেশে যেতে মরিয়া ভূমধ্য সাগরের সলিল সমাধি ঘটছে অসংখ্য তরুণ যুবকের? দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, দেশের প্রতিটি ক্ষেত্রেই এমন অরাজক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। শেয়ার বাজার থেকে আরম্ভ করে পাড়া মহল্লার কাঁচা বাজার পর্যন্ত প্রতিটি সেক্টরেই সিন্ডিকেটের দৌরত্ব, অসহায় সাধারণ জনগণ। দেশের সবকটি ব্যাংক এখন প্রায় দেউলিয়া বলা যায়। শুধু ডলার সংকটই নয়, ব্যাংকগুলোতে নগদ টাকার তীব্র সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। এমনকি ঈদের সময় ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতন নগদ টাকা তুলতে পারছেন না। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে যেতে পারছেন না। ব্যাংকগুলোকে অনিরাপদ করে তোলা হয়েছে। ব্যাংকের লকার থেকে গায়েব করে দেওয়া হয়েছে গ্রাহকদের শত শত ভরি স্বর্ণ। এমনকি গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের ভল্টও এখন নিরাপদ নয়। রফতানি বাণিজ্যে হতাশা, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যে বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে দেশ সম্পূর্ণ আমদানি নির্ভর। দেশি বিদেশি ঋণের ভারে জর্জরিত। এটিই হলো দেশের আর্থিক পরিস্থিতির সংক্ষিপ্ত চিত্র। প্রিয় দেশবাসী,
প্রিয় গণতান্ত্রিক ভাই ও বোনেরা, স্বাধীনতা, সাফল্য, সমৃদ্ধি আর গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1974 সালে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে বিদেশে চাল এবং চিনি রফতানি শুরু করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় বাংলাদেশ এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল। বর্তমানে হাসিনা আর তার মাফিয়া চক্রের দুর্নীতি লুটপাটের কারণে সেই বাংলাদেশ আবারও তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন। পরিস্থিতি সামাল দিতে মাফিয়া নেত্রী হাসিনা এখন ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরছে। গণতন্ত্রপ্রেমী প্রিয় ভাই ও বোনেরা, দেশের রাজনীতি, অর্থনীতি, ন্যায়নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সকল ক্ষেত্রেই চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। শেখ হাসিনার ক্ষমতার লিপ্সার কারণে চরম বিপর্যয় দেশ এবং জনগণ। দেশের এমন চতুর্মুখী সংকটকালে বসে থাকার আর সময় নেই। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওদের হাতে গোলামের জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। স্বাধীনতার পতাকার মর্যাদা রক্ষা করতে চাইলে তাবেদার অপশক্তির কাছ থেকে দেশকে উদ্ধার করার কোনোই বিকল্প নেই। অন্যথায় সেদিন হয়তো আর বেশি দূরে নয়, যেদিন হয়তোবা আমাদেরকে নিজ মাতৃভূমিতে ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে। লেন্দুব হাসিনার তাবেদারির কারণে আজ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। লাখো প্রাণের বিনিময়ে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন এই বাংলাদেশ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের, আর এবারের মুক্তিযুদ্ধ দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার জন্য। অতএব দেশের গণতন্ত্রের পক্ষে শক্তি, বাংলাদেশের পক্ষে শক্তির প্রতি উদাত্ত আহ্বান। দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন চলমান লড়াইয়ে শরিক থাকুন। প্রিয় ভাই বোনেরা, মা মাটি দেশ আজ সংকটে। লেন্দুব হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা মাফিয়া চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে দেশ এবং জনগণের স্বাধীনতা থাকবে না। আমরা কি বুয়েটের আবরার কিংবা ফরিদপুরের মধুখালীর আশরাফুল আসাদুলের মতন অসহায় নির্মম মৃত্যু চাই? অবশ্যই চাই না। তাহলে আসুন আমরা মাতৃভূমির স্বাধীনতা রক্ষার আন্দোলনে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতন চরম ত্যাগ স্বীকারের জন্য আবারও প্রস্তুত হই। স্লোগান তুলি, আমার অধিকার, আমার দেশ, টেক ব্যাক বাংলাদেশ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন তারেক রহমানের বক্তব্য। তারেক রহমানের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন এখন একটু দেখে আসি আওয়ামী লীগকে নিয়ে কি বললেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। নেতারা, তোমাদেরকে বলে যেতে চাই, গাজীপুরের যে ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল এই যে কিছুদিন আগে, সেই সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফ সাহেব মারা গিয়েছে। তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা গিয়ে তার কবরস্থানে বসে আছে মৃত্যুর দিনে, অথচ একটা আওয়ামী লীগের নেতাও কবরের পাশে যায় নাই। পত্রিকাতে আসছে, বেটা নেতা হয়ে গেছ, মইরা দেখো কবরের পাশে তোমার দলের কেউ যাবে না। ইতিহাস তো সাক্ষী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কবরের পাশে কেউ যায় নাই। সাংবাদিকরা গিয়ে বসে রয়েছে, ভাবছে অনেক নেতারা যাবে, ফটো সেশন হবে, কি বলে এগুলো উঠাবে, কিন্তু কেউ যায় নাই। দলীয় মিটিং মিছিল, দলীয় প্ল্যান প্রোগ্রামের অভাব নাই। আরে তুমি ওবায়দুল কাদের, তুমি শেখ হাসিনা, তুমিও মরে দেখো, হতে পারে তোমার কবর খালি পড়ে থাকবে, তোমার কবরের পাশেও জাউনেওয়ালা লোক থাকবে না। বঙ্গবন্ধু মরে গিয়েছে, তুমি নিজেই তো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই তো বলেছেন, এত এত দল, এত নেতা কর্মী, এত বৃহৎ দল, এত বড় সংগঠন, অথচ আমার বাবা মারা গেছে, কেউ তো যায় না। আমাদের মুখের কথা নাকি উনিই বলে? শিক্ষা নেন না কেন? শিক্ষা নেন। কে বিশাল স্লোগান দিতেছে, বিশাল ভাবে আপনার মূল্যায়ন করবে বলতেছে। ও এলাকার নেতারা, তোমাদের কেউ বলি, তোমরা যেই লিডারের কথাই অমুক নেতার স্লোগান দিচ্ছ, তমুক নেতার স্লোগান দিচ্ছ, বাবারে তোর পায়ে হাত ধরে বলি, তুইও আজকে মরে যা,
তোর দলের ওই লিডার যার স্লোগান দেশ ও তোর কবরে কবরে তো দূর কি বাত, তোর জানাজায় আসতেও পারে, সন্দেহ আছে না আসতে পারে। এলাকার আরেকটা লোক তোমার মতাদর্শী না হওয়ার কারণে তার মাথায় গিয়া বাড়ি দাও, তোমার রাজনৈতিক দল না করার কারণে তাকে নামে মামলা করো, তারে রিমান্ডে নিতে চাও, জেলে দিতে চাও। ও মুসলমান, ও আওয়ামী লীগের ভাই, ও বিএনপির ভাই, তোর পায়ে হাত ধরে বলি, তুই কালকে মরে যা। যেই লোকটা তোর এলাকার তুই মামলা দিছিলি, হামলা করছিলি, যেই লোকটাকে তুই আঘাত করেছিলি, আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাই, তুই আগামী কালকে মরে যা। সেই লোকটা তোর জানাজা পড়াবে, খাটিয়া কাঁধে নিবে, সেই লোকটা বাঁশ কাটবে, তোরে গোসল দিবে। হইতে পারে তোর নেতা, হইতে পারে কি আসবেই না, তোর নেতা আসবে না বেটা, চ্যালেঞ্জ করলাম, তোমার নেতা আসবে না, তোমার নেতার মিছিল মিটিং এর অভাব থাকবে না। তাহলে ওই নেতার কথাই ইসলামকে, ওই নেতার কথাই মসজিদ ছাইরা দিস না রে বাবা, ওই নেতার কথাই আলেমদেরকে ঘৃণা করিস না, ওই নেতার কথাই উলামায়ে কেরামকে গালি দিস না, ধ্বংস হয়ে যাবি। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। ও বাবারা, আপনারা রাগ করতেছেন? রাগ কইরেন না বাবা, আমরা তো অন্তরের ভিতরে খুব কষ্ট নিয়ে কথা বলি, আমাদের অন্তরের আর্তনাদ আপনারা বুঝবেন না। বাবা মা যেমন সন্তান পানিতে যাইতে চায়, ছোট্ট বাচ্চা পুকুরের দিকে দৌড় মারে, মাছে খেলা করে, সেও খেলা করবে মনে করে, মা হাতে থাবা দিয়া ধরে যাইতে দেয় না। বাচ্চা আগুনের মধ্যে ধরতে যায় রান্না করলে, মা আগুনে ধরতে দেয় না। কেন দেয় না? মা জানে বিপদে পড়বে। বাচ্চায় রাস্তায় দৌড়াতে চায়, রাস্তায় যাইতে দেয় না, বাবা মা কেন দেয় না? জানে সে বিপদে পড়বে, বাচ্চাকে হাতে ধরলে, রাস্তায় যাইতে না দিলে বাচ্চা কান্না করে না, করে না? আগুনে ধরতে গেলে তারা হাতে থাবা দিলে, মা যদি ধরে কান্না করে না, করে না? তার মানে যেহেতু সে কান্না করে, বোঝা যায় সে রাগ করছে। সে মনে মনে কয় আমার বাবা মা আমার ভালো চায় না। কি চায় না? ভালো চায় না, নাহলে কান্দে কেন? সে যদি মনে মনে এটাই না বলবে, তাহলে কাঁদে কেন? আমার বাবা মা আমার ভালো চায় না। আসলেই কি তার বাবা মা ভালো চায় না? না না, বাবা মা ভালো চায়। ও মুসলমান, একটা বাবা একটা মা যেমন তার সন্তান ছোট, পানিতে যাইতে দেয় না, রাস্তায় যাইতে দেয় না, আগুনের মধ্যে যাইতে দেয় না, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, হাল্লাস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না এরাও সমান হতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি আলেম, সে ব্যক্তি তো আমার রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অন্যের কাছে সত্য পৌঁছায় দাও। মূর্তির পক্ষ নিয়ে আগুনের মধ্যে যাচ্ছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। ও আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি তো নবীর নায়েব। নবীকে দাঁতে আঘাত করেছে, নবীর মাথায় আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তবুও নবী জাহান্নামের দিকে, আগুনের দিকে ছেড়ে দেয় নাই। মা বাবা যেমন ছেলেকে আগুনের দিকে যেতে দেয় নাই, নবী যেমন উম্মতকে যেতে দেয় নাই, আলেমরা আমরাও দিতে পারি না, তোমাদেরকে জাহান্নামের দিকে যাইতে দিতে পারি না। তার মানে ও বাবা, তাইলে শিক্ষা কি নিলাম? শিক্ষা হইল আলেমরা তোমাদেরকে না করে, আলেমরা তোমাদের সাথে শত্রুতা নাই। তুমি তো আমার 2 কাঠা জমি নাও নাই, তুমি যেই দলই করো, তুমি আমার মাথায় আঘাত করো নাই, তবুও কেন আমরা এগুলো বলি? তোমাদেরকে জন্য বলি, ও আওয়ামী লীগের বাবা, ও বিএনপির বাবা, ও জাতীয় পার্টি, জমিয়ত, হেফাজত, চরমুনাই, জাসদ, বাসদ, যেই দল করো, তোমার দল নিয়ে তুমি থাকো, তোমার ক্ষমতা নিয়ে তুমি থাকো, তোমার সবচাইতে বড় পরিচয় তুমি মুসলমান, সেটা মনে রাখো। তোমার দল তোমার ইসলামের পরে না আগে?
দল কি ইসলামের পরে না আগে? আগে কি আওয়ামী লীগ না আগে মুসলমান? আগে বিএনপি না আগে মুসলমান? আগে জাতীয় পার্টি না আগে মুসলমান? আপনারা তো এই বা হইছে। এক পোলারে জামাই দেখতে গেছে, জিজ্ঞেস করছে কি বাবা, মানে মেয়ে দিবে, মেয়ের বাড়ি থেকে লোকেরা গেছে ছেলে দেখতে, তো জিজ্ঞেস করতে হবে না ছেলেটা কি করে? ছেলেরা জিজ্ঞেস করছে বাবা তুমি কি করো? হ্যাঁ বুকটা ফুলায় কয় আমরা জাতীয় পার্টি করি। কি আগে কি দল না আগে ধর্ম? তোমার ধর্মকে, তোমার ইসলামকে তুমি তোমার জায়গায় রাখো, তোমার দল তুমি করো। আরে তোমার দল তো কবরের আগেই শেষ। কবরের আগে শেষ না থাকবো না? কবর গেলে জিগাইবো হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি? তোমার দলের নাম কি? বিএনপি না আওয়ামী লীগ? এটা জিগাইবো? তাহলে কি বোঝা গেল? আমরা তো শিক্ষা নিব, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকে দেখেন আমাদের মুখের কথা না তো এগুলো থেকেও যদি শিক্ষা না নেন বাবা, আর কিচ্ছু করার নেই। সৈয়দ আশরাফ সাহেব মারা গেল, যে ব্যক্তি এত ক্ষমতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সেক্রেটারি, সাধারণ কোনো নেতার কথা বলছি না, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ছিল। এইবারের ক্ষমতার সময় 2008-এর পর থেকেই এই লোকটা মারা গেল, তার কবরের পাশে কেউ যায় নাই। রেকর্ড এটা, মৃত্যুবার্ষিকী। তাহলে কি বোঝা যায়? তুমি আমি মরলে মনে হয় সবসময় হাজার হাজার লোক থাকবে। আমি হুসাইন মোহাম্মদ এরশাদের কবরের পাশে গিয়েছি, বঙ্গবন্ধুর কবরের পাশে গিয়েছি, কবরের পাশে ঘুরে ঘুরে দেখে আসছি। জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদের কবরের পাশে একটা মসজিদও নাই, কবরের আশেপাশে হসপিটাল আছে কিন্তু মসজিদও নাই, মাদ্রাসাও নেই। কি অবস্থা? কোথায় ক্ষমতা, কোথায় তাকাব্বুরি? কিছু থাকবে? মইরা দেখো বেটা, মইরা দেখো, সব ক্ষমতার অবসান হয়ে যাবে। সে তাকাব্বুরি করতেছো, এলাকার মধ্যে মাতাব্বুরি করতেছে, এমনি আরে মনে হয়েছে না আরে বাপ, আর বিশাল ক্ষমতা, এলাকায় কিছু পোলাপান আছে, এরকম কিছু আছে, এমনি আরে মনে হয়েছে না আরে বাবা। দাম্ভিক হয়ে চলো না বাবা, চলো না। তুমি কিচ্ছু না, তুমি কিছুই না। এই যে এমনি চলতেছো, রাস্তায় দাঁড়াইছো, হুট করে একটা গাড়ি শো করে নিচে ফেলাই দিলে তুমি শেষ, তুমি শেষ। একটু পরে তোমার ক্ষমতা কে দেখে? তোমার সেলফি তুলবে, ধরবেও নাকি? জামানো তো এমন কি করে? করোনা বাদ দেন, করোনা ছাড়াও এমন মাইরে গেলে কেউ ধরে না, আগে ছবি তুলে ফেসবুকে একটু দেয়। আমার সামনে এইমাত্র 2 জন মারা গেছে। হেই মসজিদ, মসজিদ সাবধান। এজন্য বলছি না এই যে ওয়াজ করতে মনে চায় না, মসজিদের ভিতরে সব ওয়াজ করাও যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান। তাইলে আমরা কাদের সাথে থাকবো? আমার কথা না কোরআনের কথা? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, নবী আপনি বলে দেন আতিউল্লাহ ওয়ার রাসূল, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে অনুসরণ করে। কার অনুসরণ? কার ইতাআত? আল্লাহ এবং তার রাসূলের। যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ইতাআত করবে, আমি যে আয়াত করেছি সেই আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তো ওই সমস্ত ব্যক্তিদের সাথে থাকবে, আন-নাবিয়্যিন, নবী, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিক, ওয়াস-শুহাদা, শহীদ, ওয়াস-সালিহিন, সালেহ, সৎ মানুষ। তার মানে হলো যারা সৎ কাজ করবে, আল্লাহ এবং তার রাসূলের পথে চলবে, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, তাদের জায়গা হবে নবীদের সাথে, সাহাবাদের সাথে, সাদিকিনদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন রফিকুল ইসলাম মাদানির বক্তব্য। রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন সর্বশেষে আমরা দেখে আসি এই ব্যারিস্টার সুমন রাসেল ভাইপার সাপকে নিয়ে কি সতর্ক বার্তা দিলেন। রাসেল ভাইপার বেলা সাপ একটা বেলায় এক বাড়ি ঘরে উঠা ধরছে। আর আপনারা লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার লই আইছি, সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটও দিয়ে আইছি। 22 সালে আইলাম, আমি 1 বছর খালি মাপ দিয়ে আবার এই বছর আইছি আবার। এটা কিটা আমরা কিটা গুনাহ করছি না তা?
আমরা আমার মনে হয় রাস্তাঘাট সব মাটিতে ভরে গেছি আর খালও ভরে গেছি, যার কারণে আইসে বাড়ি ঘরে উঠছে আর কি। এরপরে আবার বেলে একটা রাসেল ভাইপার বেলা সাপ একটা বেলা বাড়ি ঘরে উঠা ধরছে। তা আমি জানি না যে আসলে কিতা হইলে আমরা সমাধান হইব। 22 সালে আসলাম ব্যারিস্টার হিসাবে, 24 সালে ওখানে ব্যারিস্টারের সাথে আমি এমপিও। এমপি তো আবার আমার এলাকার, কি কেন আমার এলাকা তো বাঙ্গন দেখা দিছে। এখানের মানুষও কয় তুমি কই যাও, আমি কইলাম যে এমপি বানাই কি আমি আমার পুরা সিলেট ছেড়ে দিবনি, এই একদিনই কেন আর একদিনই কেন, তাইলে এরা কয় ভোট দিছিলাম যে আমার কলারও দুটা টানাটানি করে। যাই হোক, আমি আপনাদের কিছু ত্রাণ লই আইছি, ত্রাণ না এটাই লোকে আসলে মানুষের বিপদে বললে তো একজন আরেকজনের বাড়ির যায় না নি। আমার কাছে মনে হয়েছে আপনারা লাগে একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা, আমি বিপদে বললে আপনারা আমার এলাকার যাইবা। আপনারা আজকে একটু পানি উঠছে, আমি চাইতেছি আপনারা লাগে একটু ভালোবাসা নিয়ে আইছি, আপনারা এটা কবুল করতা। আর ওই লোকে ফুলাবান্ডে পড়াইতা, এটা গত 22 সাল হইয়া গেছে। আজকে দেখুন পড়াশোনা করতে করতে আমি এমপি পর্যন্ত হয়ে গেছি গা। আমার ভাগ্যের রেখা দেখুন আপনারা, খালি পড়াশোনা করে আজকে এই জায়গা পর্যন্ত আসছি। বন্যার সময় আমি আর ইতা মারতাম না। আমি যেটা মনে করি আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ, প্রতি বছর বছর বন্যা যদি হয়, এটা হয় আমাদের কর্মের কারণে, নাইলে আমাদের নসিব। যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয়, তাইলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে। এখানে দল, কোনো দল মত কোনো বিষয় না, কেউ এক দল করে কেউ আরেক দল করে, কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকাররা যখন বিপদে পড়ে তখন আর দল মতের উঠতে এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমি বিশ্বাস করি। আমি নেতৃবৃন্দকে জানাবো যে বন্যা পরবর্তী সময়ে আমরা বসে, যদিও আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় 100 কিলোমিটার, হবিগঞ্জের সোনারঘাট মাধবপুর, যদি লাগে আমারও ডাকেন, বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে। আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই। আমরা সমস্যা হইল জানেননি, আমরা সমস্যা হইল যে আমরা যারা সিলেটের নেতারা আছে, আমি সহ, আমরা নিজেরার বাইরে বেশি চিন্তা করতাম পারি না। আমরা মনে করি আমার চাকরি আর আমি শিখাইতে পারছি, কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না। এবারে তো সব গরকে উঠছে জায়গা। আমি আপনারা কইমো আপনার লেগে দোয়া করবা, আর আপনার লেগে যত সামান্য আমি খাবার, শুকনা খাবার লই আইছি, সারা এলাকাতে বিভিন্ন জায়গা সিলেটে দিয়ে আইছি, এখনো দিতেছি। আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন। এইবার আমি যেহেতু এমপি, আমি পুরাটা দৌড়াইতে পারবো না 22 সালের মতো। আমি প্রতিটা প্রবাসীরা বলবো, আপনি আপনার যে এলাকা, এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান, সহযোগিতা করেন, তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ, আরো বেশি কৃতজ্ঞ থাকবো। আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক। তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন, আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আমি যেহেতু 100 কিলোমিটার দূর থেকে আইতে পারছি, আমি যদি আইসা ঘাম ফালাইতে পারি, আমার যদি সারা শরীর, এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই, এই হাওরে আগুনের মতো গরম, এই রোদ, এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে, তাহলে নিশ্চয়ই আপনার গ্রাম, আপনার জন্মস্থান, হয়তো আপনি বিদেশে থাকেন, আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে, এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন। এইটা আমি ব্যারিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি, আশা করি আপনারা এটা করবেন। আমি আবারও আপনাদের ছাত্রকের মানুষকে আমার হবিগঞ্জের সোনারঘাট মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। বন্যা হয়তো বেশি দিন থাকবে না, তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে। আপনারা আমার এলাকায় যাবেন, ঘুরতে যাবেন, দেখবেন
মাত্র 4.5 মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই দিছি আমি এই প্রথম এমপিরা যে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে 25 কোটি টাকা দেয়া হবে, আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় 31 কোটি টাকা, 25 কোটি রাস্তাঘাট আর বাকি মনে হয় আরো 6-7 কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয় থেকে। এইটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়েরও অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় খেলে সব কইলিতেছে, মানে আপনার বরাদ্দ আপনার টাকা এটা কেন আমি কইলাই এর লাগেও আমার নামে বিচার দেওয়া হয়। কত বড় খাটাসের দেশে আছি আপনারা বুঝছেন না? আপনারা মানে টাকা কি আমার পাবে, আমি এমপি কি আমার পাবে টাকাইটা, এটা আমার জনগণের টাকা না? জনগণের টাকা জনগণের জানতো না কয় টাকা ভাই? কারণ জনগণকে না জানাইলে হারাম চুরি করুন যায়। তা আমি কইয়া দিছি আমি চুরি করতামও না, কেউ চুরি করবার লেগে দিতামও না। আমি আমার এলাকাটা সেভ করবো, আপনারা আপনার এলাকার নিরাপদ রাখুন, এইটুকু দায়িত্ব আপনারা কইয়া জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্যারিস্টার সুমন রাসেল ভাইপার সাহেবকে নিয়ে সতর্ক বার্তা দিলেন। সেই সাথে আজকের ভিডিওতে দেখানো হয়েছে তারেক রহমান বেনজিরকে নিয়ে কি বললেন, আর এইদিকে আওয়ামী লীগকে নিয়ে কি বললেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এই তিনজনের বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।